মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে তার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এই অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। এলাকার লোকজনও ক্ষোভ জানিয়েছে। রায়ের কপি সংরক্ষণের পর উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। শরীফ তেহরান টুটুলের তথ্যছবিতে বিস্তারিত। শনিবারের সকাল থেকে মাগুরার আদালত পাড়ায় ছিল উৎসুক মানুষের ভিড়। সবার উদ্বেগ, কি হবে রায়, ন্যায় বিচার পাবে কি আসিয়ার পরিবার? সকাল ৮টার দিকে হিটু শেখ সহ অন্যান্য দোষীদের আদালতে হাজির করা হয়। ৯টার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। এতে হিটু শেখের মৃত্যুদণ্ড দেয়া হয়, তবে খালাস পান আসিয়ার বোনের শাশুড়ি জাহেদা বেগম এবং স্বামী সজীব শেখ ও দেবর রাতুল শেখ। এই রায়ে অসন্তোষ জানান আসিয়ার মা। ৩ জনের সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির অনুযায়ী সরকার, এইটুকু আমার আবেদন। আইনজীবীরা জানান, বাদী পক্ষের আইনজীবীরা হিটু শেখের অপরাধ প্রমাণ করতে পারলেও বাকি ৩ জনের পারেনি। আসামি পক্ষের আইনজীবী যথাযথভাবে জেরা করেছেন, আর্গুমেন্ট করেছেন। ফলশ্রুতিতে ৩ জন আসামি তাদের পক্ষে অভিযোগ প্রমাণ করতে পারে নাই। সঙ্গত কারণেই বিজ্ঞ আদালত ৩ জন আসামিকে খালাস প্রদান করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সামাজি জানান, রায়ের কপি সংরক্ষণের পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করবে আসিয়ার পরিবার। হিটু শেখের কনসার্নে আমরা সন্তুষ্ট, কিন্তু যে অন্যান্য আসামিদেরকে যাদেরকে বিজ্ঞ বিচারিক আদালত খালাস করেছেন, সেখানে আমরা রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনসের ভিত্তিতে প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হবে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্য দিবসে শেষ হয় আসিয়ার বিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এমন উদ্যোগ ইতিবাচক হিসেবেই দেখছেন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। এটা আসলে সমাজের জন্য একটা মেসেজ যে এই ধরনের অপরাধ করার আগে অবশ্যই মানুষ একবার চিন্তা করবে। ঢাকা থেকে ফরেনসিক বিভাগে যে 2জন ডক্টর, ওনার 3 কার্যদিবসে চলে আসছেন। এটা তো আমরা আনতে পারিনি, ডিআইজির মাধ্যমে গেছে, আইজির মাধ্যমে গেছে, সমস্ত পথের যেও গুন্ডা আসেন না। কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা সেই ব্যতিক্রম আমরা পেয়েছি, যে কারণে সমস্ত রাষ্ট্রযন্ত্র যদি সহযোগিতা করে যে কোনো বিচারপতি বিচার হয়। গত 13ই এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23শে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27শে এপ্রিল। এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 29 জন। আব্দুল আল মামুন, 71। খুচরো ঋণ এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজে আসবে না, তাই আলাদাভাবে মাইক্রো ক্রেডিট ব্যাংক করতে হবে। এজন্য পৃথক আইন প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, আগামী দিনে খুচরো ঋণ ব্যবস্থাপনাই হবে ব্যাংকিংয়ের প্রধান খাত। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধনীতে যোগ দেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনের পর নির্ধারিত বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনাই প্রকৃত ব্যাংকিং। আগামী দিনে এই ব্যবস্থাপনা হবে ব্যাংকিংয়ের প্রধান খাত। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই। তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না, তাই আলাদাভাবে মাইক্রো ক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন লাগবে। এনজিও থেকে উত্তরণ দিতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবার সেটা আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড
a separate banking law. ডক্টর ইউনুস আরো বলেন, উদ্যোক্তা তৈরিতে মাইক্রোক্রেডিট ব্যাংকে তরুণদের উপর বিনিয়োগ করতে হবে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া, তাহলে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। আগামীর বাংলাদেশে মাইক্রোক্রেডিট ব্যাংক আইনগতভাবে একটি সামাজিক প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনার কথা জানান প্রধান উপদেষ্টা। কোয়ালিফাই করে না সেরকম যারা ইনভেস্টর, তারা তাদের কাছে মুনাফা নিতে পারবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। অংশ তার মধ্যে থাকবে। ভারতের মতো অবৈধভাবে পুশব্যাক নয়, বৈধভাবে ভারতীয় যারা বাংলাদেশে আছে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরে বিজেপির বয়সিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পুশ ইন ঠেকাতে কূটনৈতিক সমাধানের জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে পুশ ইন রোধে স্থানীয়দের তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বয়সিংয়ের এই ভাসমান বিএপি উদ্বোধনগুলো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনি এখানে পরিদর্শন করেছেন এবং একই সাথে কিন্তু উদ্বোধনও করেছেন। এবং এই ভাসমান বিএপি উদ্বোধনের মাধ্যমে কিন্তু এই যে এলাকা রয়েছে, আমার পিছনের এলাকাটি, আমরা সুন্দরবনের মধ্যে আছি, এই পুরো এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান বন্ধ করা, সবগুলো কাজ কিন্তু একই সাথে সহজ হলো। তার সাথে আরেকটি বিষয় হলো, আমার ঠিক পেছনে রয়েছে ভারতের বর্ডারটি, এবং এই ভারতের বর্ডারটি থেকে যাতে কোনো ধরনের চোরাচালানের মালামাল না আসতে পারে, কোনো ধরনের যাতে হরিণ পাচার বা অন্যান্য জিনিস পাচার না হতে পারে, এই সব কিছু নিশ্চিত করার জন্য কিন্তু এটি জরুরি ছিল। তার পাশাপাশি আরেকটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই মুহূর্তে পুশিন। আমরা পুশিন নিয়ে প্রশ্ন করেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তিনি যেটি বলেছেন আমাদেরকে যে এই পুশিনের পুরো বিষয়টি আসলে যে প্রক্রিয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের আপত্তি রয়েছে। পুশিন বা পুশব্যাক যারা ভারত থেকে করছে, ভারতের যে পুশিনটা চলছে, সেই ভারতের পুশিনটার মাধ্যমে কিন্তু তারা যে পদ্ধতিতে এখানে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে, সেই পদ্ধতি নিয়ে ভারতের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে সেখান থেকে যে রোহিঙ্গা নাগরিকদেরকেও এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, যাদের কার্ড রয়েছে, সেই বিষয়টি নিয়ে তারা আপত্তি তুলেছেন এবং বাংলাদেশ এই নিয়ে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে। স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন। এই ভাসমান বিওপি চোরাচালান, মানব পাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। তার পাশাপাশি আমরা বিজিবি ডিজির সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন এই ধরনের সীমান্তের থেকে যে পুশিনের বিষয়টি, আজকেও পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে হয়েছে পুশিনের ঘটনা, এবং এই ঘটনার রোধের জন্য আসলে তারা স্থানীয় জনগণের সাহায্য চেয়েছে। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না, এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। এখানে যদি কেউ অবৈধভাবে চলে আসে হঠাৎ করে, সেই জিনিসটি যদি বাংলাদেশের বিজিবিকে জানানো হয়, স্থানীয়রা যদি জানান, তাহলে সেই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিতে পারবেন বলে বিজিবির মহাপরিচালক জানিয়েছেন। এই কারণে তিনি জনগণের সাহায্য চেয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে জানাতে বলেছেন কখন এই ধরনের কোনো ঘটনা ঘটলে সাথে সাথে যেন স্থানীয়রা জানান। আপাতত এই ছিল আমাদের কাছে। ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে সরকার, জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। বিগত সরকারের মতো এই খাতকেও কেউ যেন অপব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। জানান, শহর থেকে গ্রাম সবার জন্য এই সেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করার চেষ্টা চলছে। তবে সাইবার স্পেসে নারীদের সুরক্ষা ব্যাহত হচ্ছে স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, সাইবার সিকিউরিটি আইন অনুমোদন দিয়েছে সরকার। কয়েকদিনের মধ্যেই গেজেট আকারে তা প্রকাশ করা হবে, যেখানে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করা আমি মনে করি সরকারের একটি অন্যতম দায়িত্ব। এই জায়গা থেকেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমাদের মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।
সর্বোচ্চ নিরাপত্তা। জনগণের রোষণলে পড়ার আগে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। বাংলাদেশ তরুণ দলের আলোচনায় জয়নাল আবেদীন বলেন, প্রধান উপদেষ্টার কাছে দেশের মানুষের অনেক আশা ভরসা। দেশের জনগণ 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন প্রত্যাশা করে বলেও মত দেন তিনি। এ সময় করিডোর ইস্যুতে কড়া সমালোচনা করেন তিনি। আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হয়ে দাবির পক্ষে নানান স্লোগান দেন তারা। পরে বেলা 11টার দিকে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পরিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবারও নগর ভবনের সামনে জড়ো হন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সকাল থেকেই হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পরিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। পরে বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা করে সচিবালয়ের দিকে। গুলিস্তানের গোলাপশাহ মাজার হয়ে 0 পয়েন্ট পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন আন্দোলনকারীরা। পরে মিছিলটি আবার নগর ভবনে এসে শেষ হয়। দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই ঢাকাবাসীর যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এই ঢাকাকে অচল করে দেওয়া হবে। ইশরাক ভাইকে মেয়রের শপথ গ্রহণ করাক, তা না হলে সারা বাংলাদেশ আগুন জ্বলবে। যারা দিক নির্দেশনা আছেন ওনারা কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সেই দিক নির্দেশনা মেনে কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মেয়র না থাকায় নানা ধরনের ভোগান্তির পাশাপাশি নগরের নানা উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। অলি গলিতে রাস্তাঘাট খোঁড়া আছে, খোঁড়া অবস্থায় তারা রাস্তা ফিনিশিং না দিয়ে চলে গেছে। এই ধুলাবালি ময়লা আবর্জনায় মশার কামড়ে হাজার হাজার রোগী হাসপাতালে। এখন অসমাপ্ত কাজের কারণে গর্ত রয়েছে, মশার উপদ্রব বেড়ে গেছে, ময়লা আবর্জনা বেড়ে গেছে। আমাদের গ্যাস পাচ্ছি না, আমাদের ড্রেনেজগুলো ভর্তি বন্ধ, বৃষ্টি হলে জলাবদ্ধতা, তারপরে যে আমাদের যে পানির সংকট। দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এই একই কর্মসূচি কালকে দিনে হবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। বিকেল 3টায় সার্কিট হাউস মাঠে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। জেলার নেতারা জানান, বিএনপি তারুণ্য নির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। আশা করা হচ্ছে খুলনার সমাবেশে প্রায় 5 লাখ মানুষের সমাগম ঘটবে। আজকের এই সমাবেশে আমাদের সহজ বার্তা, সেটি হলো যুগে যুগে লড়াই করা, সংগ্রাম করা, রক্ত দেওয়া, জীবন দেওয়ার ক্ষেত্রে তরুণদেরকে বলা হয়। যখন লড়াই শেষ হয় তখন তরুণদেরকে বিভিন্নভাবে ভুল পথে বিভ্রান্ত করা হয়, ভুল পথে পরিচালিত করা হয়। আমাদের বক্তব্য হলো, লড়াই তরুণরা করবে, দেশ তরুণরা বিনির্মাণ করবে। সেই কাজটি যাতে সহজভাবে হয় সেই জন্য তরুণদের অধিকারগুলো সংরক্ষণ করতে হবে।
খুলনার সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, সমাবেশ ঘিরে তরুণ নেতাকর্মীদের প্রত্যাশা কি এবং এখন সেখানে কি হচ্ছে? শুরু হয়নি, তিনটা শুরু হওয়ার কথা থাকলেও প্রচন্ড তাপদাহ এবং এই প্রচন্ড তাপদাহর কারণে আসলে নেতাকর্মী সমর্থক বা যাদেরকে নিয়ে আসছে সেই তরুণদের একটি বিশাল অঞ্চল এখনো এসে উপস্থিত হয়নি, তবে বিচলিত শুরু করেছে এবং আমরা আশা করছি যে হয়তো ঘন্টাখানিকের ভিতরে আমার পিছন থেকে যে রাস্তাটি রয়েছে প্রবেশ করা সেই রাস্তা থেকে সাধারণ মানুষ স্বার্থে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সমাপনে আসছেন তরুণরাও। এই গরমকে উপেক্ষা করে তারা যখন আসছেন তখন এই সমাবেশের পক্ষ থেকে এই গোটা প্রাঙ্গণে পানির ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে রাখা হয়েছে। সব মিলে সার্বিক আয়োজন এখন একেবারেই পরিপূর্ণ হয়েছে। এখন কিন্তু লোক সংগ্রহ আমরা আশা করছি হয়তো সবকিছুর মধ্যে সমাবেশ সেটি তারা একাই পূর্ণ হয়ে যাবে এবং সমাবেশ মূল কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ কনক রহমান। নিশ্চয়ই আমরা যখন সমাবেশ শুরু হবে তখন ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক, খুলনা থেকে সহকর্মী কনক রহমান ছিলেন। ইসলামী ফাউন্ডেশনের পরিচালিত মসজিদ ভিত্তিক কোরআন ও ইসলামী শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও করেছে। সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সামনে সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি সহ 5 দফা দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক দাবি মেনে নেয়ার মৌখিক ঘোষণা দিলেও শিক্ষকরা লিখিতভাবে দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গত ঈদ উল ফিতর সহ ঈদ উল আজহার বোনাস এবং 5,000 থেকে বাড়িয়ে মাসিক বেতন 15,000 টাকা করারও দাবি জানান তারা। সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনে কলম বিরতির জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচি পালন করবেন বিকেল 3টা পর্যন্ত। কলম বিরতির ফলে অচল অবস্থা নেমে এসেছে রাজস্ব আদায় ব্যবস্থায়। পণ্য আমদানি সহ তেমন কোনো কাজ হচ্ছে এনবিআর এর মাঠ অফিসগুলোতে, তবে বাজেট প্রণয়ন, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কলম বিরতির আওতামুক্ত আছে। সম্প্রতি এনবিআর এর বিলুপ্তি ও 2টি নতুন বিভাগ চালুর অধ্যাদেশ জারি করে সরকার। এই নতুন 2 বিভাগে দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়নি দাবি করে আন্দোলনের ডাক দেন এনবিআর কর্মকর্তারা, যার আওতায় চলছে 3 দিনের কলম বিরতি। কর্মকর্তাদের দাবি, পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ করে রাজস্ব ব্যবস্থায় বাস্তবভিত্তিক সংস্কার করতে হবে। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের ধাক্কায় পিকনিকে ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাকি যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ট্রলার ভ্রমণের আয়োজন করে স্থানীয় কিছু যুবক। 15 জনের একটি দল নদের বিভিন্ন এলাকায় ট্রলার নিয়ে ঘুরে রাতে ফেরার পথে বহেরচর এলাকায় পৌঁছলে অন্ধকারে বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীদের নিয়েই ডুবে যায় ট্রলারটি। স্থানীয়রা গিয়ে বাকি যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হন ট্রলারের চালক সুমন সিপাহী। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। রাত 11টার সময় সংবাদ পাই আড়িয়াল খাঁ নদীতে 10 থেকে 12 জন লোক নিয়ে একটা ট্রলার ডুবছে। ওখানে আমরা সকাল 7:30 উদ্ধার কাজ পরিচালনা করি। এখনো উদ্ধার কাজ চলমান আছে। ট্রলার এবং এই সুমন সিপাহী নামে একজন নিখোঁজ আছে, ওনাকে আমরা উদ্ধার কাজ পরিচালনা করতেছি। গ্রীষ্মের ফুলে ছেয়ে আছে চট্টগ্রাম নগরী। প্রকৃতিপ্রেমীরা বলছেন, এখনকার প্রকৃতি ক্ষণে ক্ষণে চমকে দিচ্ছে মানুষকে। হঠাৎ হঠাৎ দেখা মিলছে রং বেরঙের নানা ফুলের। কোথাও লাল টকটকে কৃষ্ণচূড়া, কোথাও রাধাচূড়া, কোথাও বা ঝুলছে সোনালু লতা, আর কোথাও বা জারুল। প্রকৃতি যেন নিজেই অপরূপ সেজেছে মন প্রাণ দিয়ে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া।
পরের শেষের লাইনগুলো আমার বেশি সুন্দর লাগছে। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার আগুনরাঙা ডালে ডালে ফুল ফুটেছে। চট্টগ্রাম শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে এক উজ্জ্বল রঙের উৎসব। কৃষ্ণচূড়ার আগুনরাঙা পাপড়িতে জ্বলে উঠেছে গ্রীষ্মের রঙিন ক্যানভাস। কবিতার এক নীরব নির্জন শহরে তোমার বিচরণ দেখি সারা বেলা। কৃষ্ণচূড়া হয়ে রঙিন স্বপ্নে আসো এই শহরে, তাই খুঁজি বেলা অবেলা। দূর থেকে তাকালে মনে হয় পথ জুড়ে ছড়িয়ে আছে রঙিন ফুলের ঢেউ। কোথাও সোনালি ঝলক, কোথাও আবার বেগুনির কোমল ছায়া। বাতাস এলেই দুলছে, ঝরছে। চলার পথে হঠাৎ করে দেখা যায় কোথাও একটা গাছ ভর্তি লাল কৃষ্ণচূড়া, মাঝে মাঝে কনকচূড়ার দেখাও পাই এই শহরে। নিমিষেই যেন ক্লান্তিটা উধাও হয়ে যায়। তখন মনে হয় আরে বাহ, এই শহর জুড়ে যদি আরো কিছু গাছ থাকতো, এরকম রঙের বন্যা বইতো। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালী ফুলগুলো এমনভাবে ঝুলে আছে, দেখতে খুবই মুগ্ধ করে। এবং সারাদিনের এই গরমে ক্লান্তি শেষে যখন অফিসে আসি এবং অফিস থেকে যাই, এই দৃশ্যটা সবচেয়ে বেশি মুগ্ধ করে আমাদের। কৃষ্ণচূড়ার বিপরীতে দাঁড়িয়ে তারই সঙ্গিনী রাধাচূড়া হলুদ রঙে স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে শহরের ব্যস্ত রাস্তায়। সোনার ঝর্ণার মতো ঝুলে আছে সোনালু, আর জারুল রোদে ঝিলমিল করে। গ্রীষ্মের তাপদাহের মাঝে নিয়ে আসে চোখ জুড়ানো প্রশান্তি। এই সময়টাই বেশি স্পেশাল, কারণ সোনালু, জারুল, এই সব কিছু, কৃষ্ণচূড়া, এই সব কিছু মিলে ক্যাম্পাস এত সুন্দর নতুন রূপে সাজে, বরাবরই মুগ্ধ করে। আর সেটা দেখতে আসলে ক্যাম্পাসে আসা। পরিবেশবিদরা বলেন, নানা রঙের আভায় মুগ্ধ প্রকৃতি। গ্রীষ্মের ফুলগুলো শুধু সুন্দরী নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম একটা ত্রিমাত্রিক শহর। সেই শহরের গাছপালাগুলো বেশ বিভিন্ন সিজনে যখন বিকশিত হয়, পাতায়, ফলে ফুলে, মানুষকে উপলব্ধি করা দরকার যেটা কেন, এবং এই উপলব্ধির জায়গাটা যত বিস্তৃত হবে, নতুন প্রজন্মকে যত বেশি করে উপলব্ধি করানো যাবে, ততই গাছপালার প্রতি আমাদের কিন্তু আগ্রহ সৃষ্টি হবে এবং আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু আর জারুল, এই ফুলগুলো আগামীতেও যেন গ্রীষ্মের প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে, তার জন্য নাগরিকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান পরিবেশ কর্মীরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সেলুলয়েডের ফিতা থেকে ডিজিটাল প্রযুক্তির বুকে ধারণ করে ৪৭ বছরে পা দিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আর্কাইভে সংগ্রহে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প চলচ্চিত্র, সংবাদচিত্র সহ ১১,৬৩৪টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ভিডিও ফুটেজ। বিস্তারিত সুমনা সমীর প্রতিবেদনে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেলুলয়েডের পর্দায় উঠে আসা দেশের কৃষ্টি, সংস্কৃতি ও সময়কে সুবিন্যস্ত বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করে ছড়িয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। ২০১৮ সালে স্থাপিত দৃষ্টিনন্দন নিজস্ব ভবনটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র সংরক্ষণের ব্যবস্থা। এছাড়াও এখানে সর্বনিম্ন -৪ ডিগ্রি তাপমাত্রাতে সংরক্ষিত রয়েছে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সেলুলয়েড দলিলাদি। 35 মিলিমিটার এবং 16 মিলিমিটারে যে চলচ্চিত্রগুলো আমরা সংরক্ষণ করে থাকি, সেগুলো প্রথমে ডিজিটাইজ করি। আধুনিক প্রযুক্তির রেস্টোরেশন ইউনিট রয়েছে এখানে, তার মাধ্যমে আমরা রেস্টোরেশন করি। আমাদের প্রায় ৫,০০০-এর মতো কন্টেন্ট রয়েছে ডিজিটাইজকৃত। চলচ্চিত্রের পাশাপাশি ফিল্ম আর্কাইভে নতুন প্রকল্পের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ২০২৪-এর অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটির বাজেট ৪৬ কোটি ৮২ লক্ষ টাকা। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে, সেটা নিয়ে যে চলচ্চিত্র বিনির্মিত হবে আগামী দিনে, সেটাকে সংরক্ষণ করার জন্য আমরা কাজ করছি। ফিল্ম আর্কাইভে রয়েছে জহির রায়হান সহ কিংবদন্তি চিত্র পরিচালকদের কালজয়ী সৃষ্টির হাতে লেখা উপন্যাস। এছাড়াও সুপরিসর ডুপ্লেক্স লাইব্রেরিতে পুস্তক সহ সংগৃহীত রয়েছে ৮৬,৯৩০টি বিভিন্ন সামগ্রী। যে পরিমাণ ফেলোশিপ বা অনারিয়াম দরকার, সেটা তুলনামূলকভাবে অপ্রতুল হয়। অনেক সময় আমাদের মানসম্মত গবেষণা আমরা করতে পারি না। দেশের একমাত্র ফিল্ম মিউজিয়াম রয়েছে যা চলচ্চিত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।
পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বাজেট বাড়াতে চলেছে ভারত। নতুন পরিকল্পনায় প্রতিরক্ষা বাজেটে যোগ হতে পারে আরও 50,000 কোটি রুপি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা বাজেটে 50,000 কোটি টাকা বৃদ্ধি পেতে চলেছে। এই অতিরিক্ত বরাদ্দ সম্পূরক বাজেটের মাধ্যমে দেওয়া হবে। এর মাধ্যমে মোট প্রতিরক্ষা বাজেট 7 লাখ কোটি টাকার বেশি হবে। এনডিটিভি জানিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2025-26 সালের বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড 6.81 লাখ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এই বছরের বাজেট গত 2024-25 সালের 6.22 লাখ কোটি টাকার তুলনায় 9.2% বৃদ্ধি পেয়েছে। সূত্র জানিয়েছে, বর্ধিত বাজেটের অনুমোদন সংসদের শীতকালীন অধিবেশনে চাওয়া হবে। এটি গবেষণা ও উন্নয়ন, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য ব্যবহৃত হবে। কান চলচ্চিত্র উৎসবে 23 মে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা আলী। সিনেমার পরিচালক আদনান আল রাজীব কানে 71-এর ক্যামেরায় খবরটি জানিয়ে বললেন, এর মধ্যে আলী টিমের বেশিরভাগ সদস্য এসে পৌঁছেছেন, বাকিরাও পথে। সব মিলিয়ে দারুণ সময় কাটছে তাদের। প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। 15 মিনিট দৈর্ঘ্যের আলী উৎসবে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে বাংলাদেশের প্রথম নির্বাচিত ছবি। কান থেকে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এর মধ্যে কানে আলী টিম চলে এসেছে, অনেকেই আবার পথে রয়েছে। সব মিলিয়ে আলী সবচেয়ে সুসময় কাটছে, অনেকটা হানিমুন পিরিয়ডের মতো, তাই কি রাজীব? একদমই তাই। খালি হানিমুন পিরিয়ডে নর্মালি আমরা এখন সিনেমা নিয়ে আছি, আমার সাথে আমার স্ত্রী নেই, তো এটাই হচ্ছে পার্থক্য। বাট এখনকার আপাতত স্ত্রী হিসাবে আমরা আমাদের ফিল্ম আলীকে বলতে পারি। সবকিছু মিলিয়ে উত্তেজনায় পারদ কি বাড়ছে? না, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে সবাই টিম অ্যাকচুয়ালি আমরা একসাথে, এটা সবচেয়ে আমাকে পাওয়ার দিচ্ছে, আমাকে আশা দিচ্ছে। অলরেডি টিজার রিলিজড এবং বিষয়টা হচ্ছে টিজারের রিয়াকশন কেমন? একটা ভিজুয়ালি যখন দেখছি আমরা জিনিসটাকে, ইটস মোর লাইক আ ভিজুয়াল পোয়েট্রি, তো ওগুলো বলছে। তারপরে আবার কমপ্লেক্সিটি নিয়েও আলাপ করছে অনেকে, যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য মাদার, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দিস আলী, কেন আসলে ওদের দুজনের মধ্যে এক ধরনের কি কোনো রকম দ্বন্দ্ব আছে নাকি না। কথিতাযোগ নীল সৌন্দর্য, এই নীল সৌন্দর্যের শব্দ কিছুটা আপনারা পাচ্ছেন, সাগরের শব্দ। তবে আদনান আল রাজীবকে পাশে নিয়ে আমার হৃদয়ের মধ্যে যে শব্দটা আছে সেটি হচ্ছে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশকে নিয়ে আমি বসে আছি সমুদ্রের পাড়ে। এর চেয়ে আনন্দের কিছু হয় না। শুভকামনা আদনান আল রাজীবের জন্য, শুভকামনা আলী টিমের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পার্থ সঞ্জয়, 71, কান, ফ্রান্স।